This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা বাঁধা মাছ শুরু করব। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন, আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন। দুটো এফআইআর স্টার্ট করেছি। সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। বিজেপি পার্টির লোকাল নেতৃত্বদের প্রতি বলেছে, যারা 2026 সালের 4 মে দুপুর পর্যন্ত যারা তৃণমূলের গুন্ডা ছিল, তারা আজকে বিজেপির পতাকা ধরেছে, তারা আমাকে আক্রমণ করেছে। আমি তাদের বিরুদ্ধে বলেছি, নমস্কার, আমি ঠোটকাটা রাজা চট্টোপাধ্যায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি TV9 বাংলার প্রাইম টাইম। মুর্শিদাবাদ জেলার রেজিনগরে একটি জনসভায় উস্কানিমূলক মন্তব্য করেছিলেন বিধায়ক হুমায়ুন কবির। এই মন্তব্যটা যে উস্কানিমূলক, এটা নিয়ে কারো মনে কোনো সংশয় নেই। যিনি শুনবেন তিনিই বলবেন যে এর মধ্যে একটা ইনস্টিগেশন আছে, উস্কানিমূলক। বিজেপিকে পেটানোর হুঁশিয়ারি দিতে গিয়ে তিনি যে মন্তব্য করেছিলেন হুমায়ুন কবির সাহেব, তাতে সাম্প্রদায়িক রং লাগিয়ে দিয়েছিলেন। আজ বিধানসভার অধিবেশন কক্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধায়ক হুমায়ুন কবিরকে তিনি কড়া ভাষায় সমঝে দিয়েছেন। শুভেন্দুবাবু কড়া হওয়ার পরেই হুমায়ুন তার বক্তব্যে সাফাই দিয়েছেন। শুনুন। হুমায়ুনের দাবি, ইদানিং বিজেপির ঝান্ডা ধরা তৃণমূলের গুন্ডাদের শায়েস্তা করার কথাই তিনি বলতে চেয়েছিলেন। অর্থাৎ যারা নব্য বিজেপি, এরকম অনেকে আছেন যারা হালে বিজেপি বলে পরিচয় দিচ্ছেন নিজেদের, একসময় তৃণমূল করতেন, এই ভোটের আগেও তৃণমূল করতেন, তাদের তিনি সমঝে দিতে চেয়েছিলেন বা তাদের শায়েস্তা করার কথা বলেছেন। এইটা হুমায়ুন কবিরের দাবি। যারা 2026 সালের 4 মে দুপুর পর্যন্ত যারা তৃণমূলের গুন্ডা ছিল, তারা আজকে বিজেপির পতাকা ধরেছে, তারা আমাকে আক্রমণ করেছে। আমি তাদের বিরুদ্ধে বলেছি, আগামী দিনেও বলবো। জেলের মধ্যে ঢুকালেও জেলের ভেতর থেকেও বলবো। আপনার গায়ে যদি মশা বসে না, আপনি মারবেন। মানুষ মশা মারে, মাছি মারে না। একটু ঘোরাঘুরি করে আবার চলে যায় নিজের পথে, জানলাটা খুলে দিতে হয়। দেখুন, হুমায়ুন কবিরের টার্গেট যে বা যারাই হন না কেন, তার যে থ্রো, তার কথা বলার যে কায়দা, তার ভাষা, তিনি যে ভাষাটা প্রয়োগ করেছিলেন, সেই ভাষাটা কিন্তু গুন্ডামির ভাষা। একজন ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ হয়ে, নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে তিনি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে রাস্তায় নামানোর হুমকি দিচ্ছেন। শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে তিনি পরিষ্কার বলে আসছেন যে আমাদের রাজ্যে, পশ্চিমবঙ্গে রাজনীতির নামে গুন্ডামির দিন শেষ। এক শ্রেণীর রাজনীতির জন্য আর একটা শ্রেণী ভয় পাবে, এই জমানাটা শেষ। সোমবারও গুন্ডা দমন বিল পাস হয়ে গেল, সোমবার আজকে জোড়া বিল পাস হয়ে গেছে। সেই বিল নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী নওদার বিধায়ক হুমায়ুন কবিরের নাম করে অনেকটা কথা বলেছেন এবং কার্যত হুঁশিয়ারি দিয়েছেন, বলেছেন এনাফ ইজ এনাফ। হুমায়ুনের মাথায় মুখ্যমন্ত্রী ঢুকিয়ে দিয়েছেন, দিনকাল পাল্টে গেছে, ভেবে কথা বলুন। তিনি দুর্বল মুখ্যমন্ত্রী নন, এটা বলেছেন শুভেন্দু অধিকারী, তিনি দুর্বল মুখ্যমন্ত্রী নন। সুতরাং এতদিন হুমায়ুন কবিররা যে ভাষায় কথা বলে এসেছেন, সেই ভাষা প্রয়োগ করলে আইনি ব্যবস্থা হবে, এটা ক্লিয়ার করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এনাফি জানাব, সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা বাঁধা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। আপনাকে এইভাবে ধমক, হুমকি, বেপরোয়া, লাগাম ছাড়া কথা বলতে দেব না,
দেব না, দেব না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মার দেবো আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন। আমি বলেছি আমার লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, আর মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো না। আমি নিজেই নেতৃত্ব দিয়ে নামাবো। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। আপনাকে সংযত হওয়ার, সতর্ক হওয়ার, এই ধরনের কথা প্রত্যাহার করার, ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সভাকে আশ্বস্ত করছি, যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলবো, তারপরে আপনার কাছে যাব। যা করার করব, আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য। আপনি ধরে রাখুন এটা শেষ বক্তব্য, মানে এই ধরনের মন্তব্য ভবিষ্যতে যদি হুমায়ুন কবির আর করেন তাহলে আইনি ব্যবস্থা তার এগেনস্টে হবে। মোদ্দা কথা, তাকেও জেলে যেতে হতে পারে। এই ইঙ্গিতটা অন্তত বাচ্চা ছেলেও বুঝতে পারবে, যদি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী যা আজকে বলেছেন সেটা যদি কেউ নিজের কানে শোনেন, তাহলে এটা বাচ্চা ছেলেও বুঝতে পারবে তিনি ঠিক কী বলে রাখলেন। এর আগে ফলতার পুষ্পা জাহাঙ্গীর খানের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলেন শুভেন্দু অধিকারী, তার ব্যবস্থা হয়ে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাত, পুষ্পার যাবতীয় জারিজুরি শেষ। একটা বিশাল অংশ জুড়ে এখন শান্তি ফিরে এসেছে, এখন সে জেলে। হুমায়ুনের জন্যও কি সেই ব্যবস্থাই করবেন শুভেন্দুবাবু, যদি তিনি আবার একই কথা একইভাবে রিপিট করেন? ইতিমধ্যেই হুমায়ুন কবিরের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় 2টি সুনির্দিষ্ট এফআইআর দায়ের হয়ে গেছে এবং মুখ্যমন্ত্রী স্বয়ং বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে এটা বলেছেন। মুখ্যমন্ত্রী যখন বিধানসভায় এই ইনফরমেশন দিচ্ছেন, এটা কিন্তু ইনফরমেশন মুখ্যমন্ত্রীর কাছ থেকে সবাই জানতে পেরেছেন। সুতরাং হুমায়ুন নিশ্চয়ই বুঝতে পারছে এবার ব্যাপারটা কতটা সিরিয়াসলি সরকার দেখছে। তারপরেও নিজের বক্তব্যেই হুমায়ুন অনড়। আপাতত তিনি বলছেন ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই। কেন জেলে যেতে হতে পারে জেনেও নওদার বিধায়ক কেন এখনও স্বীকার করছেন না প্রকাশ্যে যে তার ও কথা বলা ঠিক হয়নি? তিনি তো একটি সম্প্রদায়ের মানুষকে রাস্তায় নামিয়ে অশান্তি পাকানোর কথা বলতে চেয়েছিলেন। এটা তো বাচ্চাও বুঝবে। তাতে কি তার, যদি তিনি এখন ক্ষমা চেয়ে নেন বা তার মন্তব্য প্রত্যাহার করে নেন, তাতে কি তিনি, তার কি মান চলে যাবে? অসম্মানিত হবেন তিনি? নাকি হুমায়ুনের এখনো কোনো রাজনৈতিক সমীকরণ মাথায় কাজ করছে? রাজনৈতিক কর্মসূচিতে আমাকে যেভাবে আক্রমণ করা হয়েছে তার পাল্টা আমি বিজেপি পার্টির লোকাল নেতৃত্বদের প্রতি বলেছি, এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। এই বক্তব্য বলার জন্য দুঃখ প্রকাশও করিনি, ভবিষ্যতেও করব না। আমার কাছে আগে আমার জাতি, তারপরে আমি দলের এমএলএ। বাবরি মসজিদের এখন আলোচনায় নেই, এখন আলোচনায় বিজেপির মাথা ফাটাবো, এই করবো তাই করবো। কেন? তার কারণ সামনে রেজিনগরে বাই ইলেকশন আসছে। ওয়ান এজেন্ডা, ভরতপুর, রেজিনগর, নওদায় সব নির্বাচিত পঞ্চায়েত যে দলেরই হোক ভেঙে আপনার পার্টিতে নিয়ে যাওয়া। আর দ্বিতীয় হচ্ছে, আপনি 2টো সিটে জিতেছেন, নিয়ম মেনে একটাই রিজাইন করেছেন রেজিনগর। আগামী 2-3 মাসের মধ্যে উপনির্বাচন হবে, আপনি আপনার ছেলেকে জেতাতে চাইছেন। 72% মুসলিম আছে, মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। না, আমার প্রার্থীকে জেতাতে গিয়ে আমাকে কেউ ঢিল ছুড়লে আমি তাকে রসগোল্লা ছুড়ব না। আমার বাড়ির কাছে গিয়ে সেখানে পুলিশের সিকিউরিটি সঙ্গে নিয়ে গিয়ে আমাকে আক্রমণ করেছে, তা আমি রাজনৈতিকভাবে তাদের আক্রমণ করব? কিছু গাঁজাখোর, হিরোইনখোর, মদখোর মুসলমানদেরকে নিয়ে গিয়ে মলয় মহাজন রেজিনগরে আমাকে আস্ফালন করবে, আমি চুরি দিয়েছি নাকি? আমি তো ডাইরেক্ট বলছি। বিজেপির পারমিশন নিয়ে এই কথা বলছে, বিজেপির বিরোধিতা করার নামে একটা নাটক করে মুসলমান ভোট সংগ্রহ করতে হবে, এই তো গল্প। সপ্তাহ পরে মুর্শিদাবাদে যাচ্ছি,
আমি প্রমাণ করে দেব ভারতবর্ষের সংবিধান আইন শেষ কথা বলে, কোন বাপের আবাদ শেষ কথা বলে না। রাজনৈতিক কারণেই এই গোটাটা একটা গটাপ কিনা নাটক কিনা এগুলো সবই তর্ক সাপেক্ষ। অধীর রঞ্জন চৌধুরী তো সেই কথাই বলছেন, যেটা গটাপ এক ধরনের সমঝোতা রয়েছে। তবে এটা কিন্তু ঘটনা যে এর আগের জমানায় এই সম্প্রদায়গত মন্তব্য করে 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 এক শ্রেণীর নেতা, অবশ্যই তারা শাসক দলে ছিলেন, এখন কেউ কেউ সম্পর্কচ্যুতি হয়ে গেছে শাসক দলের, পুরনো শাসক দলের সঙ্গে, কিন্তু তারা এমন এমন মন্তব্য করেছেন যে সেগুলো সুমোটো এফআইআর এমনিতেই হওয়ার কথা। পুলিশেরই উচিত ছিল সেই জমানায় এফআইআর করে তাদের এগেনস্টে আইনি পদক্ষেপ করা, কিন্তু হয়নি। ফলে হয়েছেটা কি, ওই অভ্যাসটা রয়ে গেছে অনেক, যে সহজে বলে একটা সম্প্রদায়কে মাঠে নামিয়ে আর একটা সম্প্রদায়কে ভয় দেখাবো, এই কথাগুলো বলা গণতন্ত্রে বারবার বারবার বলতে বলতে অনেকে অভ্যস্ত হয়ে পড়েছে। সম্ভবত হুমায়ুনেরও সেই দশাই হয়েছে। বাড়তে 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 এই যে 9বার এমএলএ যে ভাষায় কথা বলে, তা আপনাদের পাপের ফল। বলছে 4700 জেল, তাই নাকি? আপনাকে কেমন সবক শিখাতে হয় এই সরকারের মুখ্যমন্ত্রী শেখাবে। অপরাধ তো শুধু হাত দিয়ে হয় না, অনেক সময় মস্তিষ্ক দিয়েও হয়। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। 30% লোক মুর্শিদাবাদ জেলায়, আর আমরা 70%। ও মমতা ব্যানার্জিকে ডিল করেছে, আমাকে ডিল করেনি, আমাকে ডিল করতে হবে ওকে। তৃণমূলের গভর্নমেন্টেও আমি প্রায় 7টা কেস খেয়েছিলাম। সেই সব কেসেও আজ পর্যন্ত প্রমাণিত হয়নি যে হুমায়ুন কবির কোনো গুন্ডাগিরি করে। ভাষা সংযত করুন, এই একই পরিণতি ওই 9দার এমএলএটার হবে। আইন তো কারো ঊর্ধ্বে না, আমিও আইনের ঊর্ধ্বে না। এমন রাফুল অ্যাকশন নেব, বুঝতে পারবে আইনের শাসন কাকে বলে। এবার জনরোষের মুখে পড়তে হলো কলকাতা পুরসভার 37 নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি প্রিয়াল চৌধুরী। তিনি একটা সময় কংগ্রেস করতেন, সোমেন মিত্রর অত্যন্ত ঘনিষ্ঠ নেতা ছিলেন। তোলাবাজি, বেআইনি প্রমোটারি, বাড়ি দখল সহ একাধিক অভিযোগ, যদিও বহুদিন ধরে তিনি তৃণমূল করছিলেন। বাড়িতে চড়াও হয়ে প্রিয়ালকে এদিন আক্রমণ করেন স্থানীয়রা, ছোড়া হয় ডিম। সাম্প্রতিক সময়ে দেখা যেত, অতি সম্প্রতি গত কয়েক বছর ধরে ফিরাদ হাকিমের অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন প্রিয়াল চৌধুরী। আরও এক তৃণমূল কাউন্সিলর গ্রেফতার এবং তাকেও এলাকাবাসী ডিম ছুড়ল। এবার ডিম বৃষ্টির মুখে পানিহাটির 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাস। খড়দা থানা থেকে ব্যারাকপুর আদালতে নিয়ে যাওয়ার পথে এই তৃণমূল নেতাকে পচা ডিম ছুড়লেন এলাকাবাসী। দুর্নীতি, জলাশয় ভরাট মানে পুকুর ভরাট এবং জমি দখলে অভিযুক্ত ধৃত কাউন্সিলর জয়ন্ত দাস। আজকে গোবিন্দ তৃণমূলের কাউন্সিলর ছিল, প্রচুর মানুষের ক্ষতি করেছে। যাদের জলের জমি ছিল তাদের সেই জমি ভরাট করে সেই জায়গা বিল্ডিং করে দিয়েছে। কোনো মানুষকে পার্টি অফিসে ঢুকে এক একটা ছেলেকে প্রচুর মেরেছে, বাড়িতে ঢুকে প্রচুর মেরেছে। আজকে অভয়কাণ্ডে দেহটা যে পুড়ি ছিল, কারা হাত ছিল? এদের হাত ছিল। যখন ইলেকট্রিক চুল্লিতে পোড়া না, এদের হাত ছিল, এরা হাত দিয়েছে। 3খানা বডি টপকে এরা গিয়ে বডি পুড়িয়েছে। হ্যাঁ, আজকে আমরা ডিম মেরেছি, আমরা আগামী দিন আরও মারবো। আমরা তো চাই যে নান্টু ঘোষ কেন অ্যারেস্ট হচ্ছে না, আমরা সেটা চাই যে নান্টু ঘোষ অ্যারেস্ট হোক।